একটা সবজি কিভাবে এত পাইনসা হয়, একটা ডাল কিভাবে এত লবণ ছাড়া হয়, একটা ডিম ভাজি যেটা আসলে মানে সবকিছু দিয়ে করলো, এইটা কেমনে এত বিস্বাদ হয়? আমাদের হবে বিসমিল্লাহ করে খাইতে হবে। এই যে আমাদের এই যে ওস্তাদ কি দেখেন ওস্তাদ, এই যে দেখেন একটা ইউক্যালিপটাস গাছ, এখানে একটা কাউয়ার বাসা আছে। মুরগি থেকে মুরগির যে গন্ধ আসতেছিল, মানে দোকানের যে পশমের, ওখানে হচ্ছে 4 জনের শেয়ার্ড রুম, জাস্ট একটা তক্তার উপরে একটা চাদর দেওয়া এবং জাস্ট 2টা ফ্যান, 2টা বেডে বাতাস লাগে, 2টা বেডে বাতাস লাগে না, একদম টপ ফ্লোরের রুমটা। তো আমার ড্রাইভার যখন আমাকে জানালো তখন আমি গিয়ে দেখি আসলে খুবই অমানবিক ব্যাপার, গরমের মধ্যে ওখানে আসলে নর্মাল মানুষের পক্ষে টেকাটা খুব টাফ। একটা ভালো বলেন, একটা খারাপ বলেন। ভাই ভালো কোনো দিক নাই। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা কিছুটা আলাদা হবে। মানে নর্মালি তো আমাকে দেখেন যে একটা রেস্টুরেন্টে যাচ্ছি, সেখানে খাওয়া দাওয়ার ভিডিও করতেছি অথবা অল্প একটু ট্রাভেল করতেছি। তবে আজকে আমার বেশ পছন্দের কিছু মানুষের সাথে পুরো দিনটা কাটাবো। আর শুধু পছন্দের মানুষ বললেও হবে না, আমাদের কিন্তু এই একটা ছোট গ্রুপ আছে, অনেকেই হয়তো জানেন আমাদের 6 জন কন্টেন্ট ক্রিয়েটার, মানে আমরা যারা ভিডিও টিডিও বানাই। তো সকালবেলা রামপুরা বেটার লাইফের সামনে আমার জন্য অলরেডি গাড়ি দাঁড়ায় ছিল এবং প্রথমেই আমি পেয়েছি আমাদের শ্রদ্ধেয় খালিদ ভাই, যে বাংলাদেশে ফুড ব্লগিং এর একজন পায়োনিয়ার বলা যায়, আর আমার খুবই পছন্দের মানুষ রায়হান ভাই। আর কিছু দূর এগোতেই আমাদের সাথে যোগ দিল আমার বন্ধু, মানে আমার বাল্য বন্ধু, আমার স্কুলের ফ্রেন্ড, আমাদের ফাহাদ মানে পেটুক সাহেব। আর যাত্রাবাড়ি থেকে আমরা রিসিভ করলাম এই মানুষটাকে, যাকে হয়তো আপনারা তার চ্যানেলেই খুব বেশি একটা দেখেন নাই। সে হচ্ছে আমাদের শামীম ভাই, স্ট্রিট ফুড হান্টিং, মানে বেশ জনপ্রিয় একটা পেজ। আর আপনারা অবশ্যই এতক্ষণে চিন্তা করতেছেন যে আমাদের হ্যালু ভাই কোথায়, মানে আমাদের ভোজন রসিক ভ্রমণ বিলাসের আদনান ভাই, তিনিও আসতেছেন, একটু অপেক্ষা করেন, আগে থেকেই গালাগালি দিয়েন না। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে মাওয়াতে, মানে প্রথমে আমরা মাওয়া যাব, তারপরে আমাদের আর একটা গন্তব্য আছে, মানে এক কথায় ওভারনাইটের একটা জম্পেশ প্ল্যান হবে আমাদের। আর আমার আগের ভিডিওগুলো যারা দেখছেন তারা অবশ্যই জানেন যে মাওয়াতে আসলে আমি এই রেস্টুরেন্টটাতে খুব বেশি আসি, মানে রূপালী ইলিশ। এবং জানতে পারলাম আমাদের যে শামীম ভাই স্ট্রিট ফুড হান্টিং এর, ওনারও নাকি বেশ পছন্দের রেস্টুরেন্ট এটা। ঠিকানাটা হচ্ছে ওই মাওয়াতে ঢুকে হিলসা প্রজেক্ট পার করে প্রথম যে হাতের বাম পাশে রেস্টুরেন্টটা থাকবে ওটাই রূপালী ইলিশ। তো আমরাও অপেক্ষা করতেছিলাম হচ্ছে আদনান ভাইয়ের জন্য, এর জন্য কিছু অর্ডার করি নাই, তো বসে বসে একটু তাড়ামি করতেছিলাম। এবং আমার যারা গুরুজন আছেন মানে এই ফুড ব্লগিং এর বিষয়ে, তাদের কাছ থেকে ফুড ব্লগিং এর কিছু ছোট ছোট ট্রিক্স শিখতেছিলাম যে কিভাবে ভিডিও টিডিও করা যায়। তারা আমাকে আবার সেগুলো নিয়ে বিশেষ সবক দিচ্ছিল। তা আমরা দই খাওয়া নিয়ে একটা প্র্যাকটিস করতেছিলাম, তবে দইটা কিন্তু আসলে ভালো ছিল। তো দই খেতে খেতে আমাদের ওই দইয়ের মতো মিষ্টি মানুষ মানে আমাদের আদনান ভাই ততক্ষণে চলে আসছে। লোকটার চ্যানেলের নামটাই শুধু রসিক না, সে কিন্তু মানুষ হিসেবেও ব্যাপক রসিক। আর আজকে ইলিশ বাছাই করার দায়িত্ব পড়ছে আমাদের শামীম ভাইয়ের কাছে, মানে উনি বেশ ঠোকায় ঠাকায় তারপরে ইলিশ কিনতেছে, এই বিষয়ে সে বিশাল পারদর্শী মানুষ। আর আজকে আমরা কিনবো বিশাল আকারের ইলিশ। সো এই বিষয়ে আমরা কোনো রকম নাক গলাইলাম না, সে মোটামুটি হাত দিয়ে ধরে ছেনে পেনে তারপরে কিনতেছে। আর এত ক্যামেরা দেখে অবাক হয়েন না ভাই, 6 জন ফুড ব্লগার এক ইলিশের পিছনে পড়ছে, এটা হবেই। তো আমরা প্রায় 1300 গ্রাম মানে 1 কেজি 300 গ্রামের একটা ইলিশ নিলাম এবং এটার দামাদামি নিয়ে শামীম ভাই বেশ কিছুক্ষণ ঝুলেছিল। এটার দামটা আজকে আপনারা একটু গেস করে বলে দেন। এবং নেওয়ার পরেও শামীম ভাই ওই ইলিশটাকে ছাড়ে নাই, ইলিশটাকে নিয়ে শেষ পর্যন্ত ওইখানে দাঁড়াই ছিল। আর বিশেষ করে আমি তো একটু প্রাউড ফিল করতেছিলাম, কারণ এর আগে যতবার আসছি ছোট ইলিশই নিছিলাম, কারণ একা মানুষ থাকতাম বা 2 জন মানুষ থাকতাম। আর আজকে এত বড় ইলিশ ভাবি আলাদা ছিল আমার আজকে। তাই ইলিশ কাটা শুরু থেকে শেষ পর্যন্ত আমিও ভাই কোথাও নড়ি নাই, যদিও ছিল প্রচন্ড গরম। এখন সমস্যাটা হয়ে গেছে, মাছ ছিল হলো 8 পিস, এত বড় মাছ 8 পিস করতে হবে, মানুষ আমরা 6 পিস, লাস্টে 2 পিস কে খাবে এটা নিয়ে একটা কামড়াকামড়ি হওয়ার সম্ভাবনা ছিল শেষে। তবে লাস্টে দেখাবো যে অতিরিক্ত পিসটা কে খাইছে, ততক্ষণ ওয়েট করেন। আর মাছের এই ডিমটা দেখে আমার বাটপার জিসানের কথা মনে পড়ে যাচ্ছিল, বেচারা ডিম খুব পছন্দ করে, ওর চেহারাটা না ডিমের মধ্যে ভেসে ভেসে উঠতেছিল।
মাওয়াতে আসলে কিন্তু এই বেগুন ভাজাটার একটা আলাদা মর্ম চলে আসে, একটা আলাদা দাম চলে আসে, কারণ ইলিশের সাথে বেগুন ভাজার কম্বিনেশনটা কিন্তু ফাটাফাটি। আর আমি শামীম ভাইয়ের ডেডিকেশন দেখতেছিলাম, পেটুক সাহেবের ডেডিকেশন দেখতেছিলাম, মাঝে মাঝে আমি খুব ভাবে থাকি যে আমি কত কষ্ট করি, আমার মতো কষ্ট মনে হয় কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আর কেউ করে না। কিন্তু এদের ডেডিকেশনটা দেখে না আমি আসলে নিজের কাছে নিজে ছোট হয়ে গেছি, যে আসলে মানুষ কতটা কষ্ট করতে পারে তার কাজের পেছনে। এই কটকটে গরম, তার মধ্যে চুলার গরম, এর পেছনে প্রায় 1.5 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টার মতো শামীম ভাই সোজা সাপটা দাঁড়ায় ছিল, কোনো ধরনের নড়াচড়া করে নাই। ওনাকে আমি বেশ কয়েকবার ফলো করার চেষ্টা করছি যে আমি একটু দাঁড়ায় থাকি, কিন্তু আমি না একেবারে শেষ পর্যন্ত পারি নাই। আমি কিছুক্ষণ মানে খাবার দাবার রেডি হওয়ার কিছুক্ষণ আগে ভিতরে ঢুকে গেছিলাম। তো এদিক দিয়ে আমাদের ভোজন রসিক ভাই তার সমস্ত গিয়ার রেডি করতেছে। ওই যে বললাম না, লোকটা ভিডিওতে আপনারা ঠিক যেভাবে রসিক দেখেন, সে বাস্তবে কিন্তু ততটাই রসিক। আর এই হচ্ছে আমাদের খানাদানা, মানে পেঁয়াজ মরিচ ভর্তা, লেজ ভর্তা, বিশাল আকারের একটা ইলিশ, 8 পিস করছি যদিও, আর ছিল বেগুন ভাজা, আর তার সাথে ছিল অতি সম্মানীয় সালাদ। মানে এই সালাদটা যেভাবে দেখছে, শুধু তাকে সম্মানিত সালাদ বলা যাবে না, অতি সম্মানিত সালাদ বলতে হবে। আর এই টোটালটা হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার, যা দেখে আমি মনে মনে মোটামুটি গার্ডেন হয়ে গেছিলাম, কিন্তু লোক লজ্জার ভয়ে তখন বলি নাই। তো আমি প্রথমে ওই সবগুলো ভর্তা আইটেম বা ছোট ছোট যে আইটেমগুলো আছে সেগুলা প্লেটে সাজায় নিচ্ছিলাম, কারণ মানুষ এতটা বেশি ছিল আর প্লেট বারবার টানাটানি করতে হবে। এর জন্য আমি ওই সম্মান বাড়ানো কুচি কুচি সালাদ, ওই পেঁয়াজ মরিচ ভর্তা, ওই নোবেল বিজয়ী লেজ ভর্তা, এটাকে তো আমি বলে দিছি নোবেল পাওয়ার যোগ্য, পারলে পুরা ইলিশ মাছটা আমি ভর্তা করে খাইতাম, এই জিনিসটা আমার এতটাই পছন্দ। আর লাস্টে 16 কলা পূর্ণ করার জন্য অবশ্যই একটা বেগুন ভাজি, যদিও বেগুন ভাজি মাঝখান থেকে ইজ্জত নষ্ট হয়ে গেছিল, ডাজন্ট ম্যাটার, স্বাদটাই বড় কথা। আর এখানে আমি যে 4টা জিনিস নিছি, এই 4টা জিনিসের কিন্তু স্বাদের বিষয়ে আসলে কিছু বলার নাই, তবে হ্যাঁ বলার আছে, সেটা হচ্ছে এই লেজ ভর্তাটা। পৃথিবীর সব খাবার এই লেজ ভর্তার মতো এত মজা না কেন, মানে আমার আসলে জিনিসটা এতটাই পছন্দ। আপনি যদি কোনোদিন আমাকে ট্রিট দিতে চান না, তাহলে লেজ ভর্তা দিয়ে দিয়েন, আমি আসি আপনার সাথে। আর অবশ্যই লাস্টের জন্য আমি রেখে দিছিলাম আমার ইলিশ মাছটা, এটাকে আমি আসলে ভাত ছাড়া খাইতে বেশি পছন্দ করি, তারপরে যদি অল্প কিছু ভাত ছিল। আচ্ছা, ছোটবেলায় আপনারা ইলিশের পাশের এই কালো অংশটা নিয়ে কি কোনো গল্প শুনছেন? একটু আমাকে কমেন্টে জানায়েন, কারণ আমি একটু মিলায়ে দেখব যে আসলে আপনার গল্প আর আমার গল্প মেলে কিনা। আর মাছের স্বাদের কথা যদি বলি, এটা হচ্ছে সেই টাইপের মাছ, ওই যে মাঝে মাঝে আপনি খান না, যে অনেক দিন পর্যন্ত মুখে স্বাদটা লেগে থাকে, এটা হচ্ছে সেই টাইপের মাছ। মানে আমার অনেক দিন পর্যন্ত মনে থাকবে যে আমি এত সুস্বাদু একটা ইলিশ মাছ খাইছিলাম। এখন শুধু কিন্তু ইলিশ আমরা খাই নাই, আমরা ওইখান থেকে বেশ বড় বড় সাইজের পাঙাশ মাছও নিয়েছিলাম। পাঙাশ মাছগুলো দেখে আমাদের কাছে খুব ভালো লাগছিল, এবং আমি একদম ঠোক বাজায় বলতে পারি যে আমার খাওয়া এ পর্যন্ত লাইফের সব থেকে সুস্বাদু পাঙাশ মাছ ছিল এটা। এর থেকে বেটার পাঙাশ মাছ আমি খাই নাই। তবে আপনারা সবসময় এই পাঙাশ মাছগুলো পাবেন নাকি এই দোকানে, সেটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। আর বলছিলাম না একদম লাস্টে বলবো যে ওই অতিরিক্ত যে মাছের পিস সেটা কে পাবে, আসলে সবার সম্মতিক্রমে আমি সেই মাছের পিসটা পাইছি। আসলে ভুঁড়ির একটা জোর আছে, এটা বুঝতে হবে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা মোটামুটি পেট টান টান করে বসে আছি এবং রওনা দিছি ঢালি সাম্মান নামক একটা রিসোর্টে, যেখানে আমরা আজকে ওভারনাইট থাকবো আর কি, নাইট স্টে করব। আর পেছনের সিটে বসছিলাম বলে আমি একদম এন্ট্রি যে গেটটা, সেই গেটের তেমন একটা শুট নিতে পারি নাই, সেটা কিন্তু বিষয় না। বিষয় হচ্ছে যে এটা হচ্ছে তাদের রিসিপশন, এবং এই ফাটা রোদের ভিতরে আমরা যখন তাদের রিসোর্টের ভিতরে ঢুকলাম তখন আমরা একটু দুঃখ পেয়েছিলাম। সেটা হচ্ছে ইদানিং কিন্তু একটা নিয়ম হয়ে গেছে, বা এটা বলা যায় যে হ্যাঁ এটা একটা নিয়মই, যে কোনো ভালো জায়গায় গেলে বা বড় জায়গায় গেলে, এমনকি এখন কিছু রেস্টুরেন্টেও ওই ঢোকার সাথে সাথে কিন্তু একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেয়। কিন্তু আমরা 6-6টা সান্ডা পান্ডার মতো মানুষ ঢুকলাম, আমাদেরকে কেউ ভদ্রতা করে একটা ওয়েলকাম জুস মানে ড্রিঙ্কস সাধলো না, এটা কোনো কথা? তো যাই হোক, মনের দুঃখে নিজেদের গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে নিজেরাই রওনা দিলাম। তো আমরা ঢুকে প্রথমে এখান থেকে রিসেপশনে যাবতীয় কাজকর্ম করলাম, কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে কোনো ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়নি।
কি জানি ঝোস। আমি বলি হ্যাঁ, এটা খুবই দুঃখজনক এবং হতাশা ব্যঞ্জক। একটা লেম্বু শরবত দিল না ভাইয়া এই গরমের মধ্যে জীবনটা ধ্বংস করে ফেললো। আশাহত। বাইরের খাবার নিয়ে রিসোর্টে প্রবেশ নিষেধ, ভেহিকল নট অ্যালাউড ইনসাইড, কটন কাপড়ের প্যান্ট পরে সুইমিং পুলে নামা নিষেধ, আম গাছে ঢিল ছুঁড়া ও ফুল গাছের ফুল ছিঁড়া নিষেধ, ডিএসএলআর ক্যামেরা নট অ্যালাউড। গেস্ট অ্যালাউ তো ভিতরে? আচ্ছা, দিন শেষে সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, ভিতরে গেস্ট অ্যালাউ, গেস্ট যে ঢুকতে পারবে আর কি, তাতে কোনো নিষেধ নাই। মনের দুঃখ নিয়ে রিসোর্টে ঢোকার পরেও একটা কথা অবশ্যই স্বীকার করতে হবে, ভিতরে ঢুকে কিন্তু আসলে মনটা একটু ভালোই হয়েছে। মানে এদের রিসোর্টটা কিন্তু বাইরে থেকে দেখতে বেশ সুন্দর এবং বেশ বড়, বোঝা যাচ্ছিল যে রিসোর্টটা অনেকখানি বড় এবং বেশটা সাজানো গোছানো। আর আমাদের যে রুমটা আমরা বুক করছিলাম সেটা হচ্ছে এদের পুল ভিউ বিল্ডিং এ, মানে এই বিল্ডিং এর ঠিক মাঝামাঝি অবস্থানেই সুইমিং পুল আছে। আর ঢুকেই ওই অর্ধডিম্ব সাইজের কিছু চেয়ার পাবেন। এখানে কিন্তু ওই আমার সাইজের হইলে ওই ঠস করে বসে পড়েন না, বসতে তো বেশ ভালো লাগবে, পোস্ট দিয়ে দুই একটা ছবিও তুলতে পারবেন, কিন্তু ওঠার সময় কিন্তু হালকা বিপাকে পড়বেন, কারণ আপনি উঠবেন না, ভুরু উঠবে না, এটা কোথায় যাবে এটা নিয়ে একটু ডিস্টার্বে পড়ে যাবেন। তবে এদের সুইমিং পুল দেখে চমৎকৃত হয়েছি। মানে এ মাথা থেকে ও মাথা, এটাকে সুইমিং পুল না বলে হালকা একটা দিঘি বলা যায়, মানে বিশাল আকারের জিনিস। আর এখন চলে যাচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, রাত্রেবেলায় ঘুমাবো কোথায়, মানে আমাদের রুমের খোঁজ করি। আমরা কি 28? ওকে, আমরা 28-এ যাব। আমি আর পেটুক সাহেব, আমরা দুই দোস্ত এক রুমে। রুমে ঢুকে আমি মোটামুটি বেশ বিগলিত, মানে খুবই সুন্দর রুম, সুন্দর সুন্দর দুইটা বেড আছে, মানে আমাদের দুই দোস্তকে জোরাজোরি করে ঘুমাইতে হবে না, আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল বেড পাইছি এবং বেশ সুন্দর বেড পাইছি। রুমের সাইজটা বিশাল বড়, মানে রুমের সাইজ নিয়ে আমার কোনো কমপ্লেন নাই, আমার সাইজ রুমের সাইজ দুইটা সামঞ্জস্যপূর্ণ। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে ওয়াশরুম। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ওয়াশরুম আমার কাছে ওকে ঠিকঠাক লাগছে, কোনো সমস্যা নাই। এখন চলেন আমাদের পুল ভিউটা দেখে আসি। মানে রুমের নামই তো পুল ভিউ, তাই না, বা বিল্ডিং এর নাম। তো পুল ভিউ বলতে গেলে ওই যে দেখেন আস্তে আস্তে শুরু করে দিছে পোলাপান পানির ভিতরে, এপাশ থেকে ওপাশ, মানে ওপাশেও পানি এপাশেও পানি, সো পানি নিয়ে কোনো ডিস্টার্ব নাই এবং পুলের ভিউ নিয়েও কোনো ডিস্টার্ব নাই। রুম থেকে আপনি পুলে দেখতে পারবেন, কিন্তু ভুলেও কিন্তু লাভ দিয়েন না, ওটা কিন্তু নিষেধ। তো আমরা প্রায় মাঝ বয়স ছোঁয়া ছোঁয়া এই কিছু কিছু আবধামরা বেটা এখন পানির ভিতরে লাফালাফি করব। যদিও আমার মোবাইলটা ওয়াটারপ্রুফ কিনা সেটার জন্য আমি মোবাইলটা নিয়ে নামছিলাম, কিন্তু শেষ পর্যন্ত পরীক্ষা করার সাহস পাই নাই, নষ্ট হয়ে গেলে ঝামেলা আছে। পানি কেন গরম সুইমিং পুলে? বলতে পারলে কিচ্ছু দিব না, বলে পারলেন ভাই পানি মিষ্টি মিষ্টি লাগতেছে। হ্যাঁ, খাই বলেছেন, মাশাআল্লাহ। ফুড ব্লগার তাইলে ভাই আপনি একটা করোনা টেস্ট করান ভাই, আপনার মুখে টেস্ট গেছে গা ভাই, আনপ্রকৃতি গেছে। এবং আজকে সুইমিং পুলের লাস্ট আকর্ষণ ছিল আমাদের দুই হেলথ মিনিস্টারের সাঁতার প্রতিযোগিতা, এবং যেটাতে আমি খুব দুর্দান্ত গতিতে জিতেছি। জল হস্তি আগে চলে। সুইমিং পুল থেকে উঠে এখন একটু ওই হালকা কিছু খাবার দাবার খাবো, মানে মূল খাবার দাবার না, হালকা পেটে একটু এক্সারসাইজ করানোর জন্য। পেটটা প্রায় 2-4 ঘন্টা খালি। চলো স্ন্যাক্স খেয়ে আসি ভাইদের সাথে। তো রেস্টুরেন্টে ঢুকে তো আমার কাছে বেশ ভালো লাগছে, মানে বেশ বড় সড়ো একটা রেস্টুরেন্ট, কিন্তু এদের কিছু ম্যানেজমেন্টের কিছু ডিসিশনে আমার মেজাজটা কিঞ্চিত গরম হয়ে গেছিল। সরি, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা হয়ে গেছে, ভুল করে দেন। এখানে যদি খাইতে চান, কফি খাইতে গেলে খাওয়া যাবে না। আল্লাহ, এখন কফির সাথে আপনি ফ্রেঞ্চ ফ্রাই খেতে পারবেন না, কারণ দুটো আলাদা জায়গায়। তার মানে আপনি ফ্রেঞ্চ ফ্রাই খেলে কফি খাবেন না, কফি খেলে ফ্রেঞ্চ ফ্রাই খাবেন না। আচ্ছা, দুইটা যদি একসাথে খান এখানে টিভি দেখতে পারবেন। আচ্ছা, দুইটা যদি আপনি একসাথে খান তাহলে টিভি দেখতে পারবেন না। ওই যে দেখেন টিভি আছে, টিভি চলবে না। এটা নাকি গতকালকে চলছিল, আজকে চলতেছে না। এসিটা চলতেছে। ও, এসি চলতেছে, এসি রানিং এ আছে। আর একটা জানি কি, ফ্রেঞ্চ কফি এখানে নিয়েও আসে দিতে পারবে না, ওটাও একটা পলিসির বাইরে আর কি। তো মনে করছিলাম কি যে কিছু বলবো না, কটু কথা বলবো না, একটা সুন্দর জায়গায় আসছি। ঘটনা হচ্ছে যে না, ঠিক আছে, নিয়ম মানা ভালো, বেশি পলিসি হলে না সমস্যা।
আর আমার সামনে এখন যে চিকেন ফ্রাইটা দেখতে পারতেছেন, 8 পিস চিকেন ফ্রাই, দাম মাত্র 400 টাকা। দাম এবং পরিমাণ দেখে আমি আসলেই বেশ খুশি হয়েছি, আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের পরিমাণটা দেখেও আমি বেশ 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 খুশি হয়েছি। তবে স্বাদের কথা যদি বলি, স্বাদ আমি বলবো না যে একেবারে খারাপ ছিল, কারণ যতগুলোই কামড় আমি দিচ্ছিলাম চিকেন ফ্রাইতে বারবারই মনে হচ্ছিল এই 8 পিসের দাম 400 টাকা। আলহামদুলিল্লাহ, বেশ ভালো লাগছে। তো আড্ডা দিলাম, আড্ডা দিয়ে এখন বেশ একটা হাঁটা দিচ্ছি। বেশ বড় জায়গা এই আম্বের রিসোর্ট আর কি। তো ঢালিস আম্বার আর কি জায়গাটা বেশ বড়, যেটা একটা লেক। এখানে আপনারা চাইলে বোট রাইডও করতে পারবেন। এখন একটু হাঁটাহাঁটি করতেছি, কারণটা হচ্ছে রাত্রেবেলা খাইতে হবে। রাত্রেবেলা আমরা একটা বাটি আর কি মাংস বুক করে রাখছি, ওটা খাবো। আর রাতের খাবারটা কিন্তু আমরা ওই ঢালি সাম্বারে খাই নেই, কারণ বুঝতেই পারতেছেন যে 6 জন মানুষ ওই ভিতর থেকে খাইলে ঘটনাটা একটু অন্যরকম হয়ে যাবে। তো এই কারণে আমরা ওই আম্বারের ঠিক সামনেই রাস্তাটাতে বেশ কিছু ছাপড়া হোটেল আছে, আমরা 6 জন ওখানেই এক্সপিরিয়েন্সের জন্য চলে গেলাম, ওখানেই খাবো। তবে দুঃখের বিষয়, হালকা ঝড়ো হওয়ার কারণে ওই বিদ্যুৎ চলে গেছিল, তাই অন্ধকারের ভিতরেই আমরা মোটামুটি ফ্ল্যাশ লাইট টাইট সবকিছু জ্বালায় খাওয়া দাওয়া শুরু করব, এরকম একটা ব্যবস্থা নিছি। আর এটা হচ্ছে আমাদের মাংস, যদিও এই মাংসের পরিমাণ দেখে, আর এটা হচ্ছে আমাদের সেই খাওয়া দাওয়ার গরুর মাংস যেটার কথা প্রথমে বলছিলাম, কিন্তু মাংসের পরিমাণ যেটা ছিল ওটা আমার জন্যই হালকা বিস্তর একটু কঠিন হয়ে যায়। তারপরেও 6 জন খাইতে হবে, ওই যে বিসমিল্লাহ বলে খেলে সবই ঠিক আছে। তবে সাপোর্টিং ক্যারেক্টারে ছিল 2 পিস শোল মাছের মাথা আর কিছু আলু। এই আলু ঝোল, শোল মাছের মাথা, এগুলো দিয়ে বেশ ভালো একটা সাপোর্ট পাইছি। তবে ফুড ব্লগিং যেহেতু করি, হালকা বিস্তর তো বলতে হয় খাবার নিয়ে। এক কথায় বলতে গেলে খাবারটা খুব একটা জুতের ছিল না, তবে 6 জন মানুষ মোটামুটি পেট ভরেই খাইছি, কারণ ওই যে সেই বিকালবেলার সুইমিং করার পরে পেট না বেশ খানিকটা খালি হয়ে গেছিল। সো স্বাদ যেমনই হোক সেটা তখন ম্যাটার করতেছিল না, ম্যাটার করতেছিল হচ্ছে আমাদের খাইতে হবে। আর লাস্টে আমার খাবারটা না একেবারে শুকনা হয়ে গেছিল, ওই কিছু ঝোল দিয়ে ওই চেটে পুটে খেয়ে নিছি। এখন রাতের খাবার তো খাইলাম, মানে একদম প্লেট খালি করে খাইলাম। এরপরে সোজা চলে যাব সকালের আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে। মানে রাত্রে আমরা এতটা বেশি টায়ার্ড ছিলাম যে টায়ার্ডনেসের জন্য আমরা আর কিছু বসিও নেই বা কোনো ভিডিওও করি নাই। তো সোজা আমরা চলে গেলাম আমাদের বুফে হল, মানে ওই যে ওই ব্রেকফাস্টের জন্য রেস্টুরেন্টে, ওই সেই সন্ধ্যার রেস্টুরেন্টে। আর খাবারের ভিতরে ছিল ব্রেকফাস্টে এই অতিশয় বাংলা ডাল বা ওই মুরগির ভুনা আর কি। মুরগির চেহারাটা কিন্তু দেখতে বাইরে থেকে বেশ ভালো লাগতেছিল, মনে হচ্ছিল যে বেশ ভুনা, বাট এটার ইতিহাস আছে, পরে বলতেছি। আর ছিল হচ্ছে সবজি আর ডিম ভাজি, এই ছিল আমাদের বাংলা। আর বিদেশি যদি কিছু বলেন তাহলে ছিল হচ্ছে এই পাউরুটিগুলো ছিল, ব্রেড অ্যান্ড বাটার ছিল, আর এই ছোট ছোট 2-1টা কেক ছিল, আর একটু জেলিও ছিল কিন্তু। তা এই হচ্ছে তাদের টোটাল আইটেম। যেহেতু আমি দেশি মানুষ, সো দেশি খাবার দিয়েই শুরু করলাম। তবে দেশি আইটেমে প্রথমে তো সবজি মুখে নিয়েছিলাম, বেশ খানিকটা পাইঞ্ছা, মানে স্বাদ বেশ খানিকটা কম ছিল। আর মুরগিটা যখন আমি মুখে নিলাম, মানে ওই যে সুন্দর দেখা যাচ্ছিল যে মুরগিটা, সেই মুরগিটা মুখে নেওয়ার পরে না আমার চেহারাটা ধীরে ধীরে একটু পরিবর্তন হওয়া শুরু করলো। তখন অলরেডি আমার আশেপাশ থেকে আমাদের ভাই ব্রাদাররা বলতেছিল এই বেটা আমারও মনে হয় খাবারে খুদ ধরতেছে, মানে নেগেটিভ রিভিউ কি শুরু হয়ে গেল কিনা। অলরেডি নেগেটিভ রিভিউ শুরু নাকি? না, আমি কিচ্ছু, আমি কোনো কথাই বলবো না। কেন? মুরগির মাংস কেমন লাগছে? ভালো হয়েছে মুরগির রান্না আসতেছে না, কাঁচা কাঁচা মুরগির রান্না মিনিমাম আরো আধা ঘন্টা ধরে চালানো লাগবে। তার মানে আমি মানে ঠিক আছে, মুরগির ভিতরে মুরগির গান আসছে, কাঁচা মুরগি হালকা গরুর ফ্লেভার আসতে ভালো লাগছে, হালকা গরুর ফ্লেভার। তো উপায়ন্ত না দেখে দেশি খাবার বাদ দিয়ে আমি চলে গেলাম সরাসরি ফরেনে, মানে ব্রেড জেলি এগুলো দিয়ে আমাকে আজকে সকালের খাবার শেষ করতে হবে। কিচ্ছু করার নাই, দেশি আমাকে আসলে মানতে পারতেছেন। আর নাস্তা শেষে মেশিনে বানানো 1 কাপ কফি খাচ্ছি। দুঃখের বিষয় হচ্ছে এই নামি দামি রিসোর্টের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কোনো জুসের ব্যবস্থা ছিল না, মানে কোনো মিষ্টি পানীয়র ব্যবস্থা
টোটালি ছিল না। তো আমরা মনে করলাম যে আমাদের এই রিসোর্টের ভিডিওর একটা ছোট্টখাটো একটা রিভিউ, মানে সবার কাছ থেকে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো নিব এই সুন্দর ট্রি হাউস থেকে। কিন্তু আমরা ঠিক যতটা গতিতে উপরে উঠছিলাম ঠিক ততটা গতিতেই আবার ওই নিচে নামার প্রস্তুতি নিলাম। বিষয়টা হচ্ছে এটা, মানে এই পরিবেশ দেখে আমরা নিচে গিয়েই যে যার অভিজ্ঞতাগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব। বলতেছি যে রিসোর্টে তো থাকলা, কেমন ঠেকছে? ভালো না, বিস্তারিত বলো, কোন জায়গাটা বেশি খারাপ লাগছে? ইস্যু ছিল আসলে খাবার। তো বুফে ব্রেকফাস্টটা ছিল খুবই চিপ টাইপের, মানে 8,000 টাকার রুমের সাথে আসলে যায় না, বা যেরকম হাইপ শুনছে রিসোর্টের ওরকম না। আর ওভারঅল জায়গাটা সুন্দর, মানে ঘোরাঘুরির জন্য ঠিক আছে, সুইমিং পুলটাও ওকে, রুম ওকে, বাট আমার মনে হয় ফুডের জায়গাটাতে ওদের একটা ইমপ্রুভমেন্টের জায়গা আছে। ওস্তাদ, আপনার তো এমনি তো কোনো বয়ান টয়ান রান্না খাইতে গেলে রিসোর্ট সম্পর্কে একটু বলেন। ভালোটা একটা ভালো বলেন, একটা খারাপ বলেন। ভাই ভালো কোনো দিক নাই, খারাপ দিক হচ্ছে এই রিসোর্টের ফুড এ বিগ নো। আচ্ছা, আরেকটা মানে যদি একটা কমেন্ট বলতে চাই, এই রিসোর্টের যে মানে প্রাইস রেঞ্জ, এটার আশেপাশের রিসোর্ট যদি কল্পনা করি এই প্রাইস রেঞ্জের, এইটা লিস্টেই থাকবে, লিস্টের বাইরে। তার মানে বোঝা যাচ্ছে যে আপনি মুখ খুললে পরে সমস্যা আছে আপনার ভিডিও গুলাতে। এই যে আমাদের এই যে ওস্তাদ, ওস্তাদ কি দেখেন ওস্তাদ? এই যে দেখেন একটা ইউক্যালিপটাস গাছ, এখানে একটা কাউয়ার বাসা আছে। ওই ভাই, আমার কিন্তু একটা পজিটিভ সাইড আমি দেখছি। কি ভাই? সেটা হচ্ছে সুইমিং পুলটা। সুইমিং পুলটা খুব ভালো, তাই না? এইটা বাদে আর কোনো পজিটিভ। আচ্ছা ওস্তাদ, ইউক্যালিপটাস গাছ, ওইখানে একটা হচ্ছে গিয়ে পাখির বাসা বা কাকের বাসা কিছু একটা আছে। হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে, ওরা কিন্তু মনে হয় এখানে বেশ ভালোই থাকে, আরামেই থাকে। হ্যাঁ হ্যাঁ বেশ গেস্টরা সুন্দর। যদি এতটুকু আরামে থাকতো। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন আমাদের এখানে যে একদিন যাপন করলাম তা আমাদের কাওয়া থেকেও খারাপ অবস্থায় আছে? না, চলে চলে আর কি, মোটামুটি চলে বল আর কি। সেরকম বিশেষ কোনো ভালো দিক বলার আছে? সুইমিং পুল, সুইমিং পুল, আচ্ছা। ভাই রুমটাও কিন্তু খারাপ, রুমটাও ভালো, কিন্তু রুমটাও খারাপ। রুমটাও ভালো। এই যে আমাদের শ্রদ্ধেয় খালিদ ভাই, ভালো দিক আর খারাপ দিক। ভালো সাইড যদি বলি রুম, হ্যাঁ যদি বলি সুইমিং পুল, একটু থেকে দেখি তো কেমন লাগে। ইয়াম্মি। বাকি কোনো কিছু বলার মতো না। কোনো কিছু বলা হতো না। খাবার খাবার কেমন? আপনার তো মানুষ তো শুনবে খাবার কেমন এদের। আমি খাবার এখানে সর্বপ্রথম খাইছি পানি, মনে হয়েছে আচ্ছা পানি পানি। এরপরে যত খাবার খাইলাম মনে হচ্ছে পানিটা কি মজার ছিল। এমনকি ডিম ভাজিটাও। ডিম্বাজিটা। লাস্টে হচ্ছে আমাদের রায়হান মাসুদ ভাই, রায়হানিজম ভাই, বলেন। এখানে আসলে খারাপ দিকই বেশি। খারাপ দেখি বেশ। শুরু থেকে বলি, রেস্টুরেন্ট টাইম প্রথম ব্যাড বাসটা খাইছি যখন আমরা ওই যে আলু ভাজি আর চিকেন ফ্রাই খাইতে গেছি, তখন হচ্ছে মশা। বাইরে মশা থাকবে রিসোর্টে, এটা নিয়ে কোনো সে নাই, বাইরের মশা কন্ট্রোল করা কঠিন, কিন্তু রেস্টুরেন্টের ভিতর প্রচুর মশা ছিল, এবং মশা একটা ধরেন হাইব্রিড সাইজের, অনেক বড়। আর হচ্ছে রেস্টুরেন্ট মানে ভিতরকার ফিনিশিং টাচে আমার কাছে একটু মনে হয়েছে যে ফিনিশিংটা খুব একটা ভালো না প্রত্যেকটা সার্ভিসেরই। আপনি যদি লোক খোঁজেন হঠাৎ করে, আপনি হুট করে লোক পাবেন না আশেপাশে, রুমের আশেপাশে বা ইসে। হ্যাঁ, রুম সার্ভিস টার্ভিস এগুলো হয়তো আছে, আমাদের হয়তো লাগে না ওইভাবে, এটা ঠিক আছে। আবার ওয়াশরুমে যেটা দেখলাম, আমরা সারা রাত ওয়াশরুম কেউ ইউজ করি নাই, হঠাৎ করে ওয়াশরুমে দেখি মানে একদম ভোরবেলা ওইটা পুরো ওয়াশরুম ছড়ানো পানি। এটা কোত্থেকে আসছে, কিভাবে উৎপত্তি হয়েছে আমরা জানি না। এটা একটা রহস্যের ব্যাপার। খাওয়ার একটা সম্ভাবনা ছিল আমার কাছে মনে হয়েছে, বিশেষ করে ঘুম থেকে ওঠার পর যে হাঁটাটা আমি দেই, ওই হাঁটাটা একটা পিস্তা খাওয়ার সম্ভাবনা। এখন আপনার যেটা বলতে হবে, যদিও আমরা এখানে খুব একটা বেশি খাওয়া দাওয়া তো করি নাই, খাওয়া দাওয়া হচ্ছে ব্রেকফাস্টটা করছি আর আমরা হচ্ছে ওই যে কি বলে ওটাকে কেন করি রাত্রেবেলা খাইলাম। এখন আপনার খাবারের মতামত কি এখানে? ব্রেকফাস্টটা বিশেষ করে বল। ব্রেকফাস্টটা খাবারের স্বাদ নিয়ে আমার আসলে খুব বেশি সে থাকে না নরমালি, কিন্তু আমার কথা হচ্ছে আমি এখানে একটা রুমের জন্য 8,000 টাকা পে করতেছি। 8,000 টাকা পে করার পরে আমি এক্সপেক্ট করবো যে এখানে একটু জুস থাকবে, 2-3 পদের কফি থাকবে, তারপরে হচ্ছে আপনার আরো কিছু আলাদা, যেমন খিচুড়ি থাকবে, অ্যাটলিস্ট গরুর মাংস থাকবে। এই জিনিসগুলা ছিল না, একদম নর্মাল বুফে, যেটা আমি বলি পরোটা, ডিম ভাজি, ডাল, মুরগি। এই জিনিসটা বুফে দেওয়ার দরকার নেই, এটা প্লেটে সাজিয়ে দিলেও একই জিনিস থাকে। খাবারের স্বাদ নিয়ে আপনার কথা থাকে না, আপনি মুরগি সম্পর্কে বলেন আজকে। মুরগিটা তো আসলে আপনারা যে আলোচনা করছেন, মুরগি থেকে মুরগির যে গন্ধ আসতেছিল, মানে দোকানের যে
পশমের গন্ধ। আপনি একটা ফুড ব্লগার কি বলেন এটা খাবার নিয়ে তখন মানে খাবারের সাথে আমি তো বুঝতে পারলাম না। খাবারের স্বাদ নিয়ে আমার সে থাকে না কেন, এটার বড় কারণ হচ্ছে খাবারের স্বাদটা আসলে এক একজনের কাছে একরকম। অনেকে অনেক খাবার বলছে অনেক মজা, আমি গিয়ে মনে হয়েছে এভারেজ, আবার আমি যেটা বলছি মজা অনেকের মনে হয়েছে এভারেজ। তো এটা নিয়ে আসলে যুদ্ধ করে লাভ নেই। তারপরে আপনার অন্তরের কথাটা বলেন, আপনার অন্তর, এটা ব্যক্তিগত, আপনার মতামতটা বলেন। অত ভালো না। ভালো না। তো ইন শর্ট হচ্ছে ব্যাপার হচ্ছে যদি 5-এর মধ্যে একটা নাম্বার দিয়ে আমি কি 2.5 দিতে পারি? আমি খাবারের এইখানের যদি ব্রেকফাস্টের কথা বলি, একটা ব্রেকফাস্ট আপনি কি খাচ্ছেন সবসময় ইম্পর্টেন্ট না, আপনি কিভাবে খাচ্ছেন এটা খুব ইম্পর্টেন্ট। আমরা যখন গেছি তখন দেখি যে কিভাবে খাচ্ছি এখানে বলার খুব বেশি কিছু নেই। তারপরে ওই যে মানুষজনের অভিযোগ শুনছি, মানুষজন বলছেন তারপরে অনেক কিছু পাচ্ছি না। বাট তারপরে আমার কাছে যেটা মনে হয়, প্রথমে যে খাবার জন্য গেলাম, এখানে খাবার জন্য আছে পরোটা, সেটা ঠান্ডা হয়ে আছে, বাট দ্যাটস ফাইন, ঠান্ডা হতেই পারে, এটা কোনো বড় ইস্যু হয়তো বা না অন্যান্যগুলোর তুলনায়। মুরগিটা খেলাম, মুরগিটার মাঝখানে আদা হয়নি, রসুন হয়নি, তারপরে লবণ হয়নি, কিন্তু তার চেয়ে বড় কথা মুরগিটায় জাল হয়নি। আমার কাছে মনে হচ্ছে যে আদিম মানুষের মতো কিছু একটা অর্ধসিদ্ধ কিছু একটা খাচ্ছি। অন্যগুলোতে কভার করা যায়। একটা সবজি কিভাবে এত পাইনসা হয়, একটা ডাল কিভাবে এত লবণ ছাড়া হয়, একটা ডিম ভাজি যেটা আসলে মানে সবকিছু দিয়ে করলো, এইটা কেমনে এত বিস্বাদ হয়। এইটার পরে আমরা পাউরুটি শেকে এটার মধ্যে জেলি মাখন দিয়ে খেলাম, মনে হচ্ছে দিস ইজ দ্য বেস্ট ফুড এভার আই হ্যাড। মানে এখানে আমার কাছে মনে হচ্ছে সব মিলে এক্সপিরিয়েন্স। তারপরে আপনি একটা রেস্টুরেন্টে আসছেন, মানে একটা ভদ্রলোকের একটা রেস্টুরেন্টে অন্তত ট্যাঙ্গুলো একটা শরবত দেয়, এখানে জুস। এক্স্যাক্টলি, এটা কিন্তু মিস করে গেছেন আপনারা। হ্যাঁ, সো যেটা হচ্ছে শেষ পর্যন্ত আমরা যে আপনার টি ব্যাগ চা, কফি, একটু মাখন দিয়ে এইসব করে আর কি মোটামুটি সাজানোর চেষ্টা করেছি। এই কি আর কি সব মিলায় আলহামদুলিল্লাহ। আপনি জুস দিতে পারেন নাই, দ্যাটস ওকে। ট্যাঙ্গুলা দিতে পারেন নাই, দ্যাটস ওকে। বাংলা স্পিগুলায় দে তাও তো হয়। একটু রং হইলেই হইতো, চিনি দিয়ে একটু রং হইলেও হইতো, বাট জুসের কোনো গন্ধই নাই। পানিও এক্সরে দিয়ে রাখছে, তাও ফিল্টার পানি, মিনারেল ওয়াটার দেয় নাই। সবচেয়ে ভালো দিক হচ্ছে সুইমিং পুলটা আসলে ইন্টারেস্টিং। সুইমিং পুলটা ওয়াইড, আমার কাছে মনে হচ্ছে এটা যদি আপনারা টাকা না দিয়া, পকেটের টাকা খরচ না করে কর্পোরেট ট্যুরে আসেন অথবা শিক্ষা সফরে আসেন, মাগনা নিয়ে আসে, তাহলে ঠিক আছে, তাহলে এত টেনশনের কিছু নেই। আচ্ছা, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যারা প্রাইভেট কার নিয়ে আসবেন, এখানে ড্রাইভার অ্যাকোমোডেশন নিয়ে একটা বড় প্রবলেম আছে। সেটা হচ্ছে আমাদের যে ড্রাইভার ছিল ওর জন্য আমরা একটা বেড নিয়েছিলাম, যেটার কস্টিং ছিল 1500 প্লাস, তার মানে হচ্ছে 2000 টাকার মতো পড়বে অলমোস্ট। ওখানে হচ্ছে 4 জনের শেয়ার্ড রুম, জাস্ট একটা তক্তার উপরে একটা চাদর দেওয়া এবং জাস্ট 2টা ফ্যান, 2টা বেডে বাতাস লাগে, 2টা বেডে বাতাস লাগে না, একদম টপ ফ্লোরের রুমটা। তো আমার ড্রাইভার যখন আমাকে জানালো তখন আমি গিয়ে দেখি আসলে খুবই অমানবিক ব্যাপার, গরমের মধ্যে ওখানে আসলে নর্মাল মানুষের পক্ষে টেকাটা খুব টাফ। পরবর্তীতে আমি রুমটা বেডটা ছেড়ে দিছি। 2000 টাকা দিয়ে ওই জিনিসটা অ্যাকোমোডেট করার কোনো মানেই হয় না। সো আপনারা যারা প্রাইভেট কার নিয়ে আসবেন, হয় বাইরে অ্যাকোমোডেশন দেখতে পারেন, আর যদি একান্ত মনে হয় যে না বাইরে কোনো অপশন নেই, আপনারা এখান থেকে নিতে পারেন। বাট আমার কাছে মনে হচ্ছে এটা 2000 টাকার অর্থিত না, সর্বোচ্চ 400 থেকে 500 টাকা হলে এই বেডটা ঠিক আছে। ওকে, তো সবার মতামত তো শুনলেন। এখন আমি একটু ছোট্ট করে বলি, সেটা হচ্ছে যে রেস্টুরেন্টে আসলে সবারটা শুনছেন, আমিও সেম কথাই বলবো যে রেস্টুরেন্টের রিসোর্টের সুইমিং পুলটা জেনুইন খুবই ভালো লাগছে। বেশ বড় সুইমিং পুল, বেশ সাঁতার কাটবেন, একটা ভালো সময় আপনাদের কাটবে। রুম ভালো, রিসোর্টের রুম নিয়ে কোনো কমপ্লেন তেমন একটা নাই। আর তেমন রুম সার্ভিস তো আমাদের লাগে নাই, সো বলতে পারবো না যে রুম সার্ভিস কেমন এদের। বাট ব্যাপারটা হচ্ছে যে এদের যে ওভারঅল রিসোর্টের ম্যানেজমেন্ট, এদের ব্যাপারটা হচ্ছে কি, এদের আপনাকে কমফোর্ট দেওয়ার থেকে বেশি এদের নিয়ম কানুনের উপর একটু প্রেসার এদের একটু বেশি। মানে এদের নিয়মটা মানতে হবে বেশি। যেমন গতকালকে সন্ধ্যাতেও আমরা জিনিসটা ফেস করছি, কফি খেতে পারবো না ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে, মানে একটা অদ্ভুত কিছু নিয়ম আছে। টেলিভিশন নষ্ট রেস্টুরেন্টের, মানে আপনি যখন 8,000-10,000 টাকা খরচ করে আপনি কিছু সুবিধা পাইতে যাবেন, আপনি তো এখানে আসছেনই মানে একটু বিলাসী সময় কাটানোর জন্য, একটু রিল্যাক্স করার জন্য, কিন্তু 8-10,000 টাকা পার পার্সন খরচ করে মোটামুটি আপনার ওরকম কিছু ফিল হওয়ার সম্ভাবনা কম। আর তার মধ্যে হচ্ছে ওই কি বলো এটাকে, রেস্টুরেন্টের খাবারের কথা যদি বলি, অতিশয় বাজে ব্রেকফাস্টের কোনো জাতের ভিতরে পড়ে নাই।
আর পার্সোনাল ড্রাইভারের ব্যাপারে একটু কনসার্ন থাকতে হবে, কারণ এখানে ড্রাইভারদের জন্য আপনি 2500 টাকা করে খরচ করে ড্রাইভারদের জন্য অতিশয় জঘন্য কিছু জায়গা আপনাকে পাইতে হবে আর কি। সো সেই হিসাবটাও আবার করতে হবে। সো ইন টোটাল আমি এভারেজে এটাকে হয়তো 5-এর ভিতরে আমি আমার তরফ থেকে হয়তো 2.5 দিতে পারি, এবং এই 2.5-এর ভিতরে পুরোটাই জুড়ে রয়েছে শুধু রুম আর সুইমিং পুল। এই তো আমার এক্সপিরিয়েন্স। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইটা ভিডিওটা অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। মনে যদি কিছু থাকে, আপনার এক্সপিরিয়েন্স যদি থাকে, আপনাদের কোনো ফিডব্যাক থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি সামহাও ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে দিন। আল্লাহ হাফেজ।